রিদওয়ান গম্ভীর গলায় বলল, সিকান্দার শাহ, স্যারকে ফোনটা দিন, জরুরি কথা আছে। সেক্রেটারি প্রথমে এই অসময়ে স্যারকে বিরক্ত করতে রাজি না হলেও রিদওয়ানের অফিসিয়াল পরিচয় ও কথা বলার কড়া তাগিদ দেখে অবশেষে ফোনটা সিকান্দর শাহের হাতে তুলে দিল। রিদওয়ান বলল, স্যার, আমরা আমাদের সন্দেহভাজন প্রধান খুনিকে কাস্টডিতে পেয়েছি ঠিকই, কিন্তু তবুও পুরো ব্যাপারটা এখনো 100% সে বলা যাচ্ছে না। একটা ঝুঁকি কিন্তু থেকেই যায়। এত দ্রুত নিজের নিরাপত্তা দল সরিয়ে দেওয়াটা কি আপনার ঠিক হলো, স্যার? ওপাশ থেকে সিকান্দার শাহ বেশ হালকা আর নিশ্চিত গলায় হেসে উঠে বললেন, আরে অফিসার, ডোন্ট বি প্যানিক। আসল খুনি তো এখন আপনাদের জেলের গড়াদের পেছনে মাছি দাঁড়াচ্ছে। আর তাছাড়া নিরাপত্তা কমালেও আমার নিজের ব্যক্তিগত সিকিউরিটি গার্ড দিয়ে পুরো বাংলো ঘেরা আছে। এই কড়া পাহারা টপকে বাড়ির ভেতর একটা মশা মাছি ঢোকার সাহস পাবে না। হৃদয় নিঃশ্বাস ফেলে বলল, অল রাইট স্যার, তবে সামান্য অস্বাভাবিক কিছু চোখে পড়লে সাথে সাথে আমাদের কল করবেন। কথা শেষ করে হৃদয় কলটা কেটে দিল। ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি, অথচ তেজস্বী এখনো অফিসে নিজের কেবিনে ফাইলপত্র নিয়ে বসে আছে। শুধু তেজস্বী নয়, আজ ডিবি ব্যুরোর প্রায় পুরো টিমই অফিসে উপস্থিত। এই হাই প্রোফাইল কেসের তীব্র চাপে কারো চোখে ঘুম নেই। তেজস্বী পেপারের ওপর থেকে চোখ তুলে হৃদয়নের দিকে তাকিয়ে বলল, আমার মন বলছে সিকান্দার শাহকে এভাবে একা ছেড়ে রাখা একদম ঠিক হচ্ছে না। ইভানের নাটকটা কতটুকু সত্যি আর কতটুকু বানানো তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আমাদের টিমের কাউকে এখনই সিকান্দার শাহর বাংলোর দিকে পাঠানো দরকার। কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। হৃদয় নিজের জ্যাকেটটা গায়ে চাপাতে চাপাতে বলল, তাহলে কি আমি যাব? তেজস্বী সম্মতি জানিয়ে বলল, তুমি একাই চলে যাও, সাবধানে থেকো। হৃদয় আর এক মুহূর্ত দেরি করলো না। দ্রুত গাড়ির চাবিটা পকেট থেকে বের করে বুড়ো থেকে সিকান্দার শাহর বাংলোর উদ্দেশ্যে বেরিয়ে গেল। তেজস্বী নিজের ফোনটা বের করে ডায়াল করলো ডক্টর রিধিকাকে, যে কিনা হৃদয়ের গার্লফ্রেন্ড। আজ রাত 12টা বাজলেই মেয়েটার জন্মদিন। কল রিসিভ হতেই তেজস্বী মিষ্টি গলায় বলল, অ্যাডভান্সড হ্যাপি বার্থডে রিধিকা। রিধিকা ওপাশ থেকে হেসে উত্তর দিল, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তোমাদের তো আজ রাতে আসার কথা ছিল, মনে আছে তো? খুব সরি রে, তুমি তো জানোই বুড়ো তো এখন কেস নিয়ে কত ঝুঁকি আছে। তেজস্বী ঠাট্টা করে যোগ করলো, তাছাড়া হৃদয় তো তোমার সাথেই আছে। আমরা গেলে এমনিতেই তোমাদের মাঝখানে কাবাবের হাড্ডি হতে হতো। কথাটা বলেই তেজস্বী শব্দ করে হেসে উঠল। ওপাশ থেকে রিধিকাও লজ্জা মেশানো গলায় হেসে বলল, ধ্যাত, এসব কি বলছো? একদমই তেমন কিছু হতো না। আচ্ছা শোনো, তোমরা সেলিব্রেট করো, আমি এখন রাখছি। বলেই তেজস্বী কলটা কেটে দিল। ফোনটা হাতে নিয়ে তেজস্বী খেয়াল করলো সে ইতোমধ্যে আর্যকে বেশ কয়েকবার কল দিয়েছিল, কিন্তু আর্য একটা কলও রিসিভ করেনি। তেজস্বী একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ বুড়োর কাজ শেষ করে তেজস্বীকে বাড়ি পৌঁছে দিতে চেয়েছিল আর্য, কিন্তু তেজস্বী নিজেই না করে দিয়েছিল। হয়তো সেই অভিমানে আর্য এখন আর ফোন তুলছে না। ঘড়ির দিকে তাকিয়ে তেজস্বী আর বেশি দেরি করলো না, গুছিয়ে নিয়ে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর সোজা গিয়ে নিজের গাড়িতে বসে ইঞ্জিন স্টার্ট দিল বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। হৃদয়নের গাড়িটা এসে থামলো বহুতল বিলাসবহুল বাংলোর ঠিক সামনে। গেটের মুখে দুজন সিকিউরিটি গার্ড বসে জমিয়ে আড্ডা দিচ্ছে আর ধোঁয়া উড়িয়ে সিগারেট টানছে। নিজেদের দায়িত্ব বা নিরাপত্তার ব্যাপারে তাদের বিন্দুমাত্র হুঁশ আছে বলে মনে হলো না। গাড়ির গর্জনে দুজন তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। হৃদয় এর আগেও তদন্তের প্রয়োজনে এখানে এসেছিল, তাই ওরা চিনে নিতে ভুল করলো না হৃদয়কে। একজন গার্ড সামান্য ইতস্তত করে বলল, স্যার, আপনি এত রাতে? হৃদয় গাড়ি থেকে নেমে কড়া চোখে ওদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ভেতরে সব ঠিকঠাক আছে তো? জি স্যার, একদম অলোকে, সব ঠিক আছে। গার্ডের মুখের কথা শেষ হওয়ার সুযোগ পেল না। ঠিক তখনই ওপর থেকে একটা হাড় হিম করা বিকট চিৎকার ভেসে এলো।
আর তারপর মুহূর্তেই বিকট শব্দে রক্তে ভেসে যাওয়া সিকান্দার শাহর দেহটা ওপর থেকে সোজা নিচে এসে আছড়ে পড়ল ঠিক ওদের চোখের সামনে। ঘটনাটা এত দ্রুত আর আচমকা ঘটল যে কাউকেই কিছু বুঝে ওঠার সুযোগ দিল না। হৃদয় নিচে দাঁড়িয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। কোমরের খাপ থেকে দ্রুত রিভলভারটা বের করেই সে পটাপট সিঁড়ি ভেঙে ছাদের উদ্দেশ্যে দৌড় দিল। হাঁপাতে হাঁপাতে ছাদে গিয়ে পৌঁছালো রিদওয়ান। চারিদিকে তীক্ষ্ণ নজর বুলাতেই দেখলো ছাদের কার্নিশ ঘেঁষে একটা মোটা দড়ি নিচে ঝুলছে। সে দড়ি ধরে নিচের দিকে তাকাতেই তার চোখ পড়ল বাড়ির পেছনের অন্ধকার গলি থেকে একটা কালো রঙের স্পোর্টস বাইকে একজন উঠে দ্রুত ইঞ্জিন স্টার্ট দিল। হৃদন ওপর থেকে বাইকটা লক্ষ্য করে পরপর দুটো ফায়ার করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুলির আওয়াজ ভেদ করে বাইকটি তীব্র গতিতে ঝড়ের বেগে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। শিট! তীব্র হতাশায় আর রাগে হৃদন ছাদের রেলিংয়ে সজোরে একটা ঘুষি বসালো। ঠিক তখনই তার নজর গেল রেলিংয়ের কোণে পড়ে থাকা একটা দামি জিনিসপত্রের ওপর একটা চকচকে রোলেক্স ঘড়ি। হয়তো ওপর থেকে নামার তাড়াহুড়োতে কিংবা ধস্তাধস্তির সময় খুনি বা শিকারের হাত থেকে ঘড়িটা খুলে নিচে পড়ে গিয়েছিল। হৃদন ঘড়িটার দিকে এক নজরে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে একটা প্লাস্টিকের জিপ লক বের করে খুব সাবধানে ফিঙ্গারপ্রিন্ট না লাগিয়ে ঘড়িটা ব্যাগের ভেতরে পুরে ফেলল। ছাদ থেকে দ্রুত নিচে নেমে এলো সে। নিচে গিয়ে দেখলো সিকান্দার শাহর শরীরে রক্তে ভেসে গেলেও বুকটা তখনও ধুকপুক করছে। শ্বাসটা খুব ক্ষীণভাবে চলছে। হৃদন আর দেরি না করে সবাইকে সাথে নিয়ে তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়ার ব্যবস্থা করল। গোধূলির শেষ বেলা। সূর্য পশ্চিমে ডুবতে চলেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে চারপাশ অন্ধকারে ঢেকে যাবে। ডিবি ব্যুরোর প্রধান মিটিং রুমে থমথমে নীরবতা বিরাজ করছে। আজ সকালের ইভানের জামিন হয়ে গেছে, কারণ ইভান কাজটিতে আটক থাকা সত্ত্বেও ঠিক আগের প্যাটার্নেই ষষ্ঠ খুনটা সংঘটিত হয়ে গেছে। তাই কোনো সন্দেহ ছাড়াই বলা যায় ইভান অন্তত এই সিরিয়াল কিলিংগুলোর পেছনে জড়িত নয়। কিন্তু এখন পুরো টিমের সামনে মূল প্রশ্ন একটাই, তবে এই নিখুঁত খুনগুলো করেছে কে? কার হাতে রয়েছে এই মরণ খেলার পেছনে? মিটিংয়ে এখন পর্যন্ত অফিসার হৃদন উপস্থিত নেই। তার হাতে নাকি আরও কিছু গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ আর সূত্র আসা বাকি। তবে মিটিং শুরুর আগেই সে সবাইকে কল করে জানিয়ে দিয়েছিল যেন কেউ মিটিং রুম ছেড়ে বাইরে না যায়, কারণ সে ষষ্ঠ খুনের পর একটা বড় ক্লু পেয়ে গেছে। এমনকি খুনি আসল কে তাও এখন তার জানা। তার সবাই এক বুক কৌতূহল আর উত্তেজনা নিয়ে তার অপেক্ষায় বসে আছে। ঠিক তখনই মিটিং রুমের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আসবো স্যার? ডিআইজি মারুফ ইকবাল শক্ত গলায় বললেন। ভেতরে আসো হৃদওয়ান। হৃদওয়ান গম্ভীর মুখে ঘরের ভেতরে প্রবেশ করলো। তার চোখে মুখে এক অদ্ভুত আর জটিল ভাবাবেগ স্পষ্ট। সে ভেতরে ঢুকে একবার তেজস্বীর বিষণ্ণ চেহারার দিকে তাকালো, তারপর খুব দ্রুত নিজের চোখ ফিরিয়ে নিল। টেবিলের সামনে এসে হৃদওয়ান বলল, স্যার, সিকান্দার শাহর বাংলোর পেছনের গলির রাস্তার দিকটার কিছু হিডেন সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। খুনি হয়তো নামার তাড়াহুড়োয় বা অন্ধকারের কারণে সেগুলো খেয়াল করেনি। আর সেই সিসিটিভি ফুটেজে অবশেষে খুনিকে চিহ্নিত করা গেছে। কথাটা শোনা মাত্রই যেন মিটিং রুমে উপস্থিত সবার বুকের ওপর থেকে একটা বিশাল ভারী পাথর নেমে গেল। সবাই এক গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। হৃদন আর কথা না বাড়িয়ে প্রথম দ্রুত প্রজেক্টরে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ প্লে করলো। ভিডিওতে দেখা যাচ্ছে রাত ঠিক 11:45 1 নম্বর সিসিটিভির ফুটেজে কালো ওভারকোট পরা এক বাইকারকে অন্ধকারের বুক চিরে তীব্র গতিতে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। তবে ওভারকোটের হুড আর হেলমেটের কারণে তার মুখ কিংবা বাইকের নাম্বার প্লেট তখনই স্পষ্ট ছিল না। এরপর হৃদওয়ান 2 নম্বর সিসিটিভি ফুটেজটা চালু করলো। আলো আধারে সেই হাই ডেফিনেশন ফুটেজে অবশেষে বাইকের পেছনের থাকা লাইসেন্স প্লেট আর নাম্বারটা স্পষ্ট হয়ে উঠল।
পর্দায় ভেসে ওঠা সেই অতি পরিচিত গাড়ির নাম্বারটার দিকে তাকাতেই তেজস্বীর বুকের ভেতরটা এক মুহূর্তেই বরফ হয়ে জমে গেল। সে স্তব্ধ বা ক্রুদ্ধ হয়ে এক দৃষ্টিতে প্রজেক্টের দিকে তাকিয়ে রইল। চলবে। গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।